আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা। মোসাম্মদ জান্নাতুল, রিয়াজুল ইসলাম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? তো প্রতিদিন ক্লাসে যেটা দিয়ে শুরু করি আজকেও সেটা দিয়ে শুরু করব। আমরা গত ক্লাসটা সংক্ষেপে একটু রিভিউ করে আসি। দেখো, এটা আমাদের ক্লাস ছিল হচ্ছে ৮ নাম্বার, পর্ব ৮ ছিল। এবং সেখানে তোমাদেরকে আমি কি পড়াইছিলাম? দুইটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম। একটা বৈশিষ্ট্য ছিল অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল জারণমান দেখায়, আর এটা প্রভাবন ধর্ম দেখায়। ওকে, তো এইটা আসলে হচ্ছে কিভাবে হয়। সো তোমাদের হোমওয়ার্কটা করাই দিয়েছিলাম আগের দিন, যে টেট্রাইমিন কপার সালফেট এই যৌগটা হচ্ছে, আচ্ছা আমাকে একজন জিজ্ঞেস করছে, শাওন ভাই এখন কি কোয়েশ্চেন ব্যাংক সলভ করব নাকি কনসেপ্ট বুক পড়বো? কনসেপ্ট বুকও পড়ার দরকার নেই, প্রশ্ন ব্যাংকও সলভ করার দরকার নেই, কারণ ওইগুলো তুমি যদি হাতে সময় পাও তাহলে প্রশ্ন ব্যাংকটা সলভ করতে পারো অ্যাজ পার্ট অফ প্র্যাকটিস। কিন্তু ওটা করতে গেলে এখন দেখবা পাজলড হয়ে যাবে। এই যৌগতে কেমন যদি মনে হয় sp3 সংকরণ হইলে ভালো হইতো, কিন্তু sp3 হইতে গেলে যৌগের আকৃতি হওয়া লাগে চতুষ্ফলকীয়, টেট্রাহেড্রাল। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে এই যৌগটা সমতলীয় বর্গাকার। তাহলে সমতলীয় বর্গাকার দেখে এখানে sp2 সংকরায়ন হলো। আর বলছিলাম কোনো বইতে dsp2 থাকলে পাজলড হবে না, dsp2 না sp2d হচ্ছে সঠিক সংকরায়ন। তারপরে হচ্ছে প্রভাবন ধর্ম। এই যে বিভিন্ন বিক্রিয়াতে অবস্থান্তর মৌল সমূহই আসলে প্রভাবক হিসেবে কাজ করে। তো কেন এটা এটা কেন হয়? এর কারণ হচ্ছে, দেখো, অবস্থান্তর মৌলসমূহ ওদের ফাঁকা অরবিটাল আছে। ওই ফাঁকা ডি অরবিটাল ব্যবহার করে বিক্রিয়ক সমূহকে নিজের তলে অধিশোষণ করে। কি বললাম? আমাকে কামরুজ্জামান বলছে ৭-৮ নং ক্লাস করি নাই, আজকে লাইভ ক্লাস করতে পারবা? হ্যাঁ পারবা, আজকে লাইভ ক্লাস করতে পারবা, তবে হচ্ছে ওইটা অবশ্যই দায়িত্ব নিয়ে তাড়াতাড়ি করে ফেলো। তাহলে অবস্থান্তর মৌলসমূহ ফাঁকা ডি অরবিটাল ব্যবহার করে বিক্রিয়ক সমূহকে নিজের তলে অধিশোষণ করে। অধিশোষণ করার ফলে কি হয়? যে বিক্রিয়কগুলো কাছাকাছি আসে। কাছাকাছি আসে মানে হইতেছে এটা সংঘর্ষ বাড়ে। সংঘর্ষ বাড়লে বিক্রিয়ার হার বাড়বে। ওকে? তারপরে আমরা দেখলাম অন্তর্বর্তী যৌগ গঠন। অবস্থান্তর মৌলসমূহ তাদের পরিবর্তনশীল জারণমান ব্যবহার করে বিভিন্ন ইন্টারমিডিয়েট কম্পাউন্ড গঠন করে। কি বললাম? অবস্থান্তর মৌলসমূহ তাদের পরিবর্তনশীল জারণমান ব্যবহার করে বিভিন্ন ইন্টারমিডিয়েট যৌগ গঠন করে। ওই ইন্টারমিডিয়েট যৌগের মাধ্যমে সেই বিক্রিয়ার একটা অল্টারনেট ওয়ে তৈরি করে, ইজি অল্টারনেট ওয়ে তৈরি করে, যার ফলে হইতেছে বিক্রিয়াটা ইজি হয়। ওকে, আজকে আমরা দেখব পর্যাবৃত্তিক ধর্ম। সবাই লিখে নাও। মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এটাকে ইংলিশে বলা হয় পিরিয়ডিক প্রপার্টিস। চটপট লিখে নাও। ভাই এখানে পরের ক্লাসটা কখন? ৬টায় আছে, ঠিক আছে। প্রথমে লিখে নাও আয়নীকরণ বিভব নাম্বার 1। মানে আমরা অনেকগুলো ধর্ম পড়বো, তো তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আয়নীকরণ বিভব। আয়নীকরণ বিভব এটাকে ইংলিশে বলা হয় আয়োনাইজেশন পটেনশিয়াল। কেউ এটাকে আয়োনাইজেশন এনার্জি বলে, কেউ এটাকে আয়োনাইজেশন পটেনশিয়াল বলে, সবই ঠিক। আয়োনাইজেশন পটেনশিয়াল, POTENTIAL। আয়োনাইজেশন পটেনশিয়াল, আয়োনাইজেশন এনার্জি, তুমি যাই বলো সবই ঠিক। এবং সংক্ষেপে এটাকে বলা হয় আইপি। আমি এখন থেকে যখনই আইপি লিখবো, তুমি ধরে নিবা শাওন ভাইয়া আয়নীকরণ বিভব বুঝাইছে। এবার আমাদের কিছু বেসিক শিখতে হবে। আমাকে প্রথমে বলো, একটা ইলেকট্রন যখন একটা পরমাণু যখন ইলেকট্রন ছাড়ে তখন শক্তি শোষিত হয় নাকি শক্তি নির্গত হয়? আমাকে এই অ্যান্সারটা দাও। ফাহমিদা সুলতানা বলছে শাওন ভাই থেকে রিপ্লাই পাওয়া আর আকাশের চাঁদ পাওয়া মেবি সমান। আচ্ছা ঠিক আছে, এই যে আকাশের চাঁদ পেয়ে গেলা। প্রশ্ন হচ্ছে একটা পরমাণু ইলেকট্রন ছাড়বে, তো ইলেকট্রন ছাড়লে শক্তি কি হয়? শক্তি শোষিত হয় নাকি শক্তি নির্গত হয়? ওকে, অনেকে ভুলভাল আনসার দিচ্ছ, আমি ঠিকঠাক আনসার দিই। সেটা হচ্ছে ইলেকট্রন ছাড়লে শক্তি শোষিত হয়। শক্তি শোষিত হয় মানে হইতেছে ও আমার থেকে শক্তি নিবে। মানে কোনো পরমাণুতে ইলেকট্রন ছাড়তে শক্তি শোষিত হয়, অর্থাৎ শক্তি দরকার হয়।
শক্তি দরকার হয়, মানে ও আমার থেকে শক্তি নেয় এবং সেটাকে নর্মালি আমরা তাপ হিসাবে দিই। কেন শক্তি শোষিত হয়? শক্তি শোষিত হয় এই কারণে, দেখো একটা পরমাণু ইলেকট্রন ছাড়বে, তো ইলেকট্রন কি হবে, অসীমতম শক্তি স্তরে যাবে না? মানে ধরো ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে আছে, তো তৃতীয় শক্তি স্তরে যদি থাকে তাহলে সে সেখান থেকে অসীমতম শক্তি স্তরে যাবে। তাহলে অসীমতম শক্তি স্তরে যদি যায় মানে উচ্চ শক্তি স্তরে গেল, তো উচ্চ শক্তি স্তরে গেলে সে কি হবে, সে হচ্ছে শক্তি শোষণ করে যাবে, কারণ তোমরা জানো ইলেকট্রন নিচ থেকে উপরে গেলে শক্তি শোষণ করে। বাইজিদ বলতেছে নোট করব, নোট কেন করবা না আমাকে এটা বলো, এমসিকিউ বাদে বাকি সব নোট করবা। আবারও বলতেছি, যে কোনো একটা পরমাণু সে ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন ছাড়া মানে কি, ইলেকট্রন ছাড়া মানে হইতেছে নিচ থেকে উপরে যাওয়া, মানে ধরো তৃতীয় শক্তি স্তর থেকে অসীমতম শক্তি স্তরে যাওয়া বা দ্বিতীয় শক্তি স্তরে অসীমতম শক্তি স্তরে যাওয়া। তো যেখান থেকে ইলেকট্রন ছাড়লে শক্তি শোষিত হয় মানে আমাকে দিতে হয়, ও আমার থেকে শক্তি তাপ হিসাবে নেয়। ওকে, নোট করার নিয়মটা একটু বলে দেন, ক্লাসে যা লেখা হয় সেগুলো নোট করবা, এমসিকিউ বাদে বাকি সব নোট করবা, এই হচ্ছে নোট করার নিয়ম। আব্দুল্লাহ, এবার আসি, ধরো আমার কাছে সোডিয়াম আছে, সেই ইলেকট্রন দান করবে, দান করে কি তৈরি করবে, দান করে তৈরি করবে সোডিয়াম প্লাস, এবং সোডিয়াম যেহেতু হইতেছে সোডিয়াম প্লাস তৈরি করলো, তার মানে এখানে কি হবে, এখানে শক্তি শোষণ হবে, তাই না? আমি বলতে পারি এখানে শক্তির শোষণ, মানে ও আমার থেকে শক্তি নিবে, আমাকে ওকে তাপ দিতে হবে আর কি। এখন সোডিয়াম ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস তৈরি করলে সেখানে শক্তি শোষণ হয়। এখন যখন তুমি শক্তি শোষণ বিকিরণ হিসাব নিকাশ করবা, তো এতদিন পর্যন্ত বা তোমরা এত বড় হইছো, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, সেটা হইতেছে যখন কেউ কোনো শক্তির পরিমাণ হিসাব করে সেখানে ভৌত অবস্থা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। তা আমাদের একটা ভৌত অবস্থা চিন্তা করতে হয়, এই ভৌত অবস্থার হচ্ছে গ্যাসিয়াস চিন্তা করতে হয়, গ্যাসিয়াস সোডিয়াম আয়ন তৈরি করবে। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া গ্যাসিয়াস কেন চিন্তা করা হয়? প্রথম কথা, কোনো একটা তো চিন্তা করতে হইতো, কারণ ভৌত অবস্থার সাথে শক্তির একটা সম্পর্ক অবশ্যই আছে, এবং যেহেতু এখানে তুমি শক্তির হিসাব করবা, সো ভৌত অবস্থাটা উল্লেখ করে দেওয়া বা ভৌত অবস্থাটা বলে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রশ্ন আসতে পারে যে হইতেছে কেন হচ্ছে ভাইয়া এখানে আমাদের গ্যাসিয়াস অবস্থা নেওয়া হয়। তোমাদেরকে একটু কথা বলে দেই, 9-10 এরকম ডেফিনেশন তুমি পড়ছো, সেটা হচ্ছে যে আয়নীকরণ শক্তির ডেফিনেশন খুবই অদ্ভুত, খুবই বিশ্রী। সেটা হচ্ছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণুর প্রতিটি শেষ শক্তি স্তর থেকে একটি করে মোট 1 মোল ইলেকট্রন অসীম দূরত্বে অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি শোষিত হয় সেটাকে বলা হয় সেই মোলের আয়নীকরণ শক্তি। এই ডেফিনেশন কার কার মুখস্থ বলো? খুবই বিশ্রী, খুবই অদ্ভুত, খুবই বিগাড় একটা ডেফিনেশন, কার কার মুখস্থ? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণুর প্রতিটি শেষ শক্তি স্তর থেকে একটি করে মোট 1 মোল ইলেকট্রন অসীম দূরত্ব অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে অনেক কিছু ছিল। আচ্ছা, আমারই মনে নাই? যাদের মুখস্থ আছে খুবই ভালো, আমি এই জিনিসটা তোমাদেরকে বুঝাই দিই। সো কথা হচ্ছে আয়নীকরণ শক্তি আসলে আমাদেরকে কি বলে জানো? ওকে, যার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যার নাই সে খালি একটু দেখো এখানে যে কি ঘটনাটা ঘটছে। সোডিয়াম থেকে সোডিয়াম আয়ন তৈরি হলো এবং হিসাবটা করা হয় 1 মোল, যে 1 মোল সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রন দান করে 1 মোল সোডিয়াম আয়ন তৈরি করলো, সেইখানে যে পরিমাণ শক্তি শোষণ হয় সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি, ওই যে আইপি মানে আয়নীকরণ শক্তি। তাহলে সোজা কথা ভাই, 1 মোল ধাতু থেকে 1 মোল ধাতু থেকে 1 মোল পজিটিভ আয়ন তৈরি করতে 1 মোল পজিটিভ আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি শোষিত হয় সেই শক্তি বলা হয় আয়নীকরণ শক্তি। এটা হচ্ছে তুমি সহজ ভাষায় বললা। 1 মোল ধাতু থেকে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি শোষিত হয় সেই পরিমাণ শক্তিকে বলা হয় ওই ধাতুর আয়নীকরণ শক্তি। এবার তোমাদের মাথায় কিছু প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন আসতে পারে, ভাই 1 মোল কেন? কেন 10 মোল না? একটা পরিমাণের জন্য হিসাব করতে হইতো। তো একটা পরিমাণের জন্য যেহেতু হিসাব করতে হইতো, সেই পরিমাণটা মানুষজন 1 মোল ধরছে। বলতে পারো যে ভাইয়া ডিমের হালি কত? ডিমের হালি হচ্ছে 25 টাকা ধরো বা 30 টাকা। তো 4 টায় কেন হালি হয়? ধরে নিছি 4 টায় হালি। এটা ইতিহাস সম্পর্কিত একটা জিনিস। এরপরে আসতে পারে যে ভাইয়া গ্যাসিয়াস কেন চিন্তা করা হয়? গ্যাসিয়াস চিন্তা করা হইতেছে, দেখো নরমালি কোনো একটা পরমাণু ইলেকট্রন ছাড়ে কেমনে? তুমি সেই পরমাণুরে তাপ দিবা।
তো সেই পরমাণুকে ধরো সোডিয়ামকে তুমি তাপ দিচ্ছ, তো সোডিয়ামকে যখন তাপ দিবা তখন সোডিয়ামটা কি হয়ে যাবে? সোডিয়ামটা প্রথমে গ্যাস হবে, তারপরে সেই ইলেকট্রন ছাড়বে। তার মানে হইতেছে তার মানে হইতেছে সোডিয়াম প্রথমে কিন্তু গ্যাস হয় তারপর ইলেকট্রন ছাড়ে, ম্যাগনেসিয়ামও প্রথমে গ্যাস হয় তারপর ইলেকট্রন ছাড়ে, অ্যালুমিনিয়ামে কিন্তু প্রথমে গ্যাসিয়াস হয় তারপর ইলেকট্রন ছাড়ে। মানে প্রথম শক্তির একটা পোর্শন তার অবস্থার পরিবর্তনে ব্যয়িত হয়, তারপরে সে হচ্ছে ইলেকট্রন ছাড়ে। ওকে, এবার আসি, সবগুলো গ্যাসিয়াস নিলে একটা সুবিধা হয়। সুবিধা হয় কি, ওই যে ভৌত অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপটা লাগছে সেই তাপটা আমরা হিসাব থেকে বাহির করে দিছি। কি বললাম? ভৌত অবস্থার পরিবর্তন থেকে যে তাপটা লাগছে সেটুকু আমাদের হিসাবের বাইরে চলে গেল। অর্থাৎ তুমি যখন গ্যাসিয়াস অবস্থা নাও, প্রতিটা প্রতিটা ধাতু বলো অধাতু বলো, তাদের ভৌত অবস্থার একেবারে লেটেস্ট দশা থেকে নিচ্ছ, তাহলে ভৌত অবস্থার পরিবর্তনজনিত তাপ সেটা নিয়ে আমাদের টেনশন করা লাগতেছে না। আমাদের হিসাবটা শুধুমাত্র ইলেকট্রন ছাড়ের জন্য ব্যয়িত হইতেছে। সবাই কি বুঝিয়েছি কেন গ্যাসিয়াস নিয়ে চিন্তা করা হয়? সবাই কি বুঝছি যে কেন গ্যাসিয়াস নিয়ে চিন্তা করা হয়? এটা পরীক্ষায় কোনোদিন আসবে না কেন গ্যাসিয়াস নিয়ে চিন্তা করা হয়, কিন্তু আমি জানি আমার এখানে অনেক বাচ্চা বাচ্চা আছে যাদের এই টাইপের কিউরিওসিটি থাকে, যে এটা কেন হইলো, ওটা কেন হইলো, গ্যাসিয়াস না নিলে কি হইতো, ওইটা না নিলে কি হইতো। সো গ্যাসিয়াস নেওয়া হয় এই কারণে, ভৌত অবস্থার পরিবর্তনে যে শক্তি লাগে আমি সেটা হিসাবে আনতে চাই না। আমি চাই না যে ওই হিসাবটা এখানে আসুক। আমি চাই শুধু ইলেকট্রন ছাড়ার জন্য যে পরিমাণ শক্তি ব্যয়িত হয়। ওকে, যে বুঝছো আলহামদুলিল্লাহ, যে বুঝো নাই কোনো প্যারা নেই। যদি তুমি না বুঝে থাকো, মনে করো এই কথাটা তোমার জন্য বলি না, এটা পরীক্ষায় লাগবে না আসলে। ওকে, কারণ আমি ক্লাসে দেখো সবার জন্য সব না। অনেক সময় থাকে না, আমি একটা জিনিস এতবার রিপিট করি, আমি জানি যে আমার অনেক কাছাকাছি বিরক্ত হয় যে এই লোকটা এতবার রিপিট কেন করে। বুঝে গেছি তো, মুখস্থ হয়ে গেছে, তারপরও কেন রিপিট করে? ওই যে আমার কিছু কাঁচা বাচ্চা একটু উইক, তাদের জন্য রিপিট করি। আবার আমি কিছু কথা বলি যারা হচ্ছে আমার ওই কাঁচা বাচ্চাদের জন্য, যারা আসলে একটু এক্সট্রা জানতে চায়, একটু এক্সট্রা কিউরিসিটি থাকে তাদের জন্য। এবার তোমরা 9-10 যে অদ্ভুত ডেফিনেশনটা মুখস্থ করছো আমি সেটা তোমাদের এটার সাথে মিলাই দেই। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের, যেমন ধরো এখানে সোডিয়াম, কোন মৌলের এক মোল পরমাণুর প্রতিটি শেষ শক্তি স্তর থেকে একটি করে মোট 1 মোল, বা ইলেকট্রন যদি ছাড়ে তাহলে তো শেষ শক্তি স্তর থেকেই ছাড়বে। তো ইলেকট্রন ছাড়লে শেষ শক্তি স্তর থেকেই ছাড়বে, এটা বললেও হইতো না বললেও হইতো, কিন্তু তোমাদের বইতে বইলা খালি খালি ডেফিনেশনটাকে জটিল বানাইছে। 1 মোল ইলেকট্রন অসীম দূরত্ব অপসারণ করে, অসীম দূরত্ব মানে ছেড়ে দিলে। 1 মোল ধনাত্মক আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি শোষিত হয় তাকে সেই মোলের আয়নীকরণ শক্তি বলে। তো সবাইকে বলবো ডেফিনেশন মুখস্থ করবা। ডেফিনেশন ক নাম্বারে কিন্তু আসে? টিটিএম টানা টানা মুখস্থ করতে হবে তোমাকে। এবার আমাকে এটা বলো যে ভাইয়া, আচ্ছা, কোন একটা ধাতুর বা কোনো কিছুর আয়নীকরণ শক্তি বেশি হইলে সেটা সক্রিয় নাকি কম হলে সক্রিয়? মানে আমার প্রশ্ন হতেছে সক্রিয় ধাতুর আয়নীকরণ শক্তি বেশি হবে না কম হবে? সক্রিয় ধাতুর আইপি কম না বেশি, এটা আমাকে বলো। সক্রিয় ধাতুর আয়নীকরণ শক্তি কম হবে। যারা বেশি বলতেছে মনে মনে 3বার নাউজুবিল্লাহ পড়ো। ভাই এই শক্তিটা আমাকে দিতে হয়, দেখো। যারা বেশি বলতেছে তুমি আসলে ঘোড়ার ডিমও বুঝো না এখনো। কারণ কেন বেশি হবে? শক্তি দিতে হয়, শক্তি আমাকে দিতে হচ্ছে, ওর ইলেকট্রন ছাড়তে শক্তি দরকার। তাহলে ধাতু তো সহজে ইলেকট্রন ছাড়বে, তাই না? ধাতু সহজে ইলেকট্রন ছাড়বে। ধাতু যদি সহজে ইলেকট্রন ছাড়ে, আমাকে কম শক্তি দিলে হইতেছে। ধরো আমি কাউরে হচ্ছে কোন একটা কাজ করাবো, তো সে আমার থেকে পারিশ্রমিক নেবে। তাহলে যার পারিশ্রমিক কম সে সহজে কাজ করে, তাই না? তো সোজা কথা, যে ধাতু যত বেশি সক্রিয় তার আয়নীকরণ শক্তি তত কম। এই জিনিসগুলো আসলে ক্লাস 9-10 এর জিনিস। আমি এক্সপেক্ট করি বা করা উচিত যে এই জিনিসগুলোর আনসার তোমরা দিতে পারবা। তাই তোমরা হুটহাট করে দেখি সবাই ঠুসঠাস করে বেশি বেশি বলতেছো, খুবই দুঃখজনক এগুলো আর কি। তাইলে আমি শুরু থেকেই বলতেছি, আমরা একটু বেসিক শিখলাম যে একটা পরমাণু যখন সে ইলেকট্রন ছাড়বে তখন শক্তি শোষিত হয়, মানে ও শক্তি নেয় আমার থেকে, ওর শক্তি দরকার হয়। সো 1 মোল ধাতু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল পজিটিভ আয়ন তৈরি করতে গ্যাসিয়াস অবস্থায় সে যে পরিমাণ শক্তি তার দরকার হয়, যে পরিমাণ শক্তি শোষিত হয়, সেই শক্তিকে বলা হয় আয়নীকরণ শক্তি। ওকে, ভালো কথা। এরপরে যে ধাতু যত সক্রিয় তার আয়নীকরণ শক্তির মান তত কম। ওকে, ভালো কথা। এবার দেখি আমরা কয়েকটা আয়নীকরণ শক্তি একটু দেখব।
সোডিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তি মানে ফার্স্ট আইপি, এই মানটা হইতেছে 496 কিলোজুল পার মোল। ফার্স্ট আইপি মানে প্রথম ইলেকট্রন অপসারণ করতে এই পরিমাণ শক্তি সেখানে হচ্ছে শোষিত হয়। 1 মোল ইলেকট্রন বলতে কি বোঝানো হয়েছে? 1 মোল ইলেকট্রন বলতে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন বোঝানো হয়েছে। আচ্ছা, কোনো বইতে যদি এখানে 498 দেখো, এই আবার বইলে বসো না, শাওন ভাই আপনি কি পড়াইছেন, এগুলো ঠিক না। ওকে, সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানে প্রথম ইলেকট্রন ছাড়ছে তারপরে আরেকটা ছাড়বে। এখন বলো তো ভাই, দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান তোমার বিবেক কি বলে, বেশি হয় না কম হয়? চিন্তা করো তো, মানে সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি হয় না কম হয়? সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান এক্সট্রিমলি বেশি। কেন এক্সট্রিমলি বেশি? এই যে সবাই কম কম বলতেছে, কারণ দেখো সোডিয়াম যখন একটা ইলেকট্রন দান করলো তখন কি হয়, সোডিয়ামের অষ্টক পূরণ হয়ে যায় না? তো দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান অনেক বেশি, অনেক বেশি, এবং এটা কত? 4560 কিলোজুল পার মোল। ওকে, তাহলে মনে রাখো সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান এক্সট্রিমলি বেশি। সো খ নম্বরে মাঝে মধ্যে এরকম একটা প্রশ্ন আসে, বুঝছো? একটা প্রশ্ন তোমাদেরকে দেখাই যে Na2+ সম্ভব না কেন? এই কাঁচা বাচ্চারা আনসার করতে পারবো তো? আচ্ছা বলে দেই, কোনো বইতে 4562 দেওয়া, কোনো বইতে 4600 দেওয়া। ভাই যাহাই লাউ তাহাই কদু, 4560, 4660, 4800, ভাই এগুলো সবই কিন্তু মোটামুটি হইতেছে সেম জিনিস। তাহলে সোডিয়ামের 2+ কেন সম্ভব না? সোডিয়াম 2+ সম্ভব যদি তুমি এই পরিমাণ মান দাও। ভাই এই শক্তিটা যে কত বেশি শক্তি তোমাদের কোনো আইডিয়াই নাই। কেন আইডিয়াই নেই? কারণ হইতেছে নর্মালি আমরা 900 কিলোজুল দিতে আমাদের খবর হয়ে যায়। মানে তুমি যদি ল্যাবে 900 কিলোজুল হইতেছে বের করতে চাও, এটাই অনেক বেশি তাপ। সো আনসারটা কি? আনসার হইতেছে সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান এক্সট্রিমলি বেশি, এক্সট্রিমলি বেশি। এত বেশি তাপ দেওয়াটা আসলে সম্ভব না। আর ম্যাগনেসিয়ামেরটা আমরা একটু হিসাব করি। ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি হইতেছে এইটা, ফার্স্ট আইপি। প্রথম ইলেকট্রন ছাড়তে শক্তি লাগে হইতেছে 738 কিলোজুল পার মোল। আর ম্যাগনেসিয়ামের সেকেন্ড আইপি এর মান হইতেছে 1498 কিলোজুল পার মোল। অনেকে তোমরা বলো যে ভাইয়া কয়টার আয়নীকরণ শক্তি মুখস্থ করতে হবে? 4টা মুখস্থ করবা ফর এমসিকিউ। সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি 496, দ্বিতীয়টা হইতেছে 738, আর এটা হচ্ছে 4560, এটা 1498। কোনো বইতে 1450 লেখা থাকতে পারে, এগুলো খুবই কাছাকাছি মান। এবার তাহলে দেখো তো এটুকু বুঝো কিনা, আমি যদি আয়নীকরণ শক্তির কম্পেয়ার করি, ধরো আমি প্রথম আয়নীকরণ শক্তি কম্পেয়ার করলাম, প্রথম আয়নীকরণ শক্তি কার বেশি? প্রথম আয়নীকরণ শক্তি বেশি হইতেছে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের বেশি, তাই না? এটা খুব ইজি পিজি টপিক। কারণ সোডিয়ামটা কি, সোডিয়াম হচ্ছে শেষে মাত্র একটা ইলেকট্রন আছে, গ্রুপ 1 এর মৌল, এ সহজে ইলেকট্রন ছাড়বে, ম্যাগনেসিয়াম সহজে ছাড়বে না। তো সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বেশি, এটা খুবই সেন্স মেক করে। দ্বিতীয় আয়নীকরণ শক্তি যদি চিন্তা করি, তাহলে হইতেছে সোডিয়াম প্লাস, মানে এর অনেক বেশি, অনেক বেশি কার থেকে? ম্যাগনেসিয়াম প্লাস থেকে। কেন বেশি? কারণ ভাই সোডিয়াম একবার যদি প্লাস হয়ে যায় তাহলে তার তো অনেক বেশি পরিমাণ স্টেবিলিটি চলে আসে, তার অষ্টক পূরণ হয়ে যায়। এই জন্য সোডিয়ামটা আসলে হইতেছে খুব একটা ইলেকট্রন ছাড়তেই চাইবে না দ্বিতীয়টা। ওকে, এইবার যে কথাগুলো বলবো সেই কথাগুলো সবার জন্য না, এই কথাগুলো আমার সেই কাঁচা বাচ্চাদের জন্য যারা একটু বেশি শিখতে চায়। সেটা হইতেছে সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস কত? ইলেকট্রন বিন্যাস হইতেছে দেখবা শেষে হচ্ছে 2s2 2p6, এরকম 1s2 2s2 2p6। আর ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস হইতেছে এইটা, না সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখাই।
এখানে 3s1 আছে। আর ম্যাগনেসিয়াম প্লাসেরও কিন্তু সেম ইলেকট্রন বিন্যাস, তাই না? এখন দেখো, যদি এই প্রশ্নটা যদি কারো মাথায় এসে থাকে, এই উত্তরটা তার জন্য। প্রথম আয়নীকরণ শক্তি সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের বেশি, এটা খুব বাস্তবসম্মত, এটা মেনে নেওয়া যায় আর কি। ওকে। দ্বিতীয় আয়নীকরণ শক্তি সোডিয়ামের বেশি, ম্যাগনেসিয়ামের কম, এটাও মেনে নেওয়া যায়। তো অনেকে এরকম চিন্তা করে, অনেকের মাথায় এই চিন্তাটা আসে যে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যা, ম্যাগনেসিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস তাই। তাহলে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি আর ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি কাছাকাছি হওয়ার কথা ছিল। এটা যদি 500 হয়, ওটা হয়তো 600 হইতো, কিন্তু এই মানটা এর থেকে প্রায় 3 গুণ কেন? মানে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি থেকে ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি কেন অনেক বেশি? এই প্রশ্ন কার কার মাথায় আসছে? একটু বলো যে এই প্রশ্নটা এক্স্যাক্টলি কার মাথায় আসছে। আবারও বলতেছি, অনেকে এরকম চিন্তা করে যে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যা, ম্যাগনেসিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস তাই। সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস সেম। তাহলে যদি কারো তার মাথায় এই প্রশ্নটা আসে, মনে রাখবা ইলেকট্রন বিন্যাস তো একমাত্র কথা না। যার মাথায় আসে না, এই উত্তর তার জন্য না, এগুলো পরীক্ষা আসবে না। সোডিয়াম আর ম্যাগনেসিয়াম প্লাস ইলেকট্রন বিন্যাস হয়তো সেম, কিন্তু ইলেকট্রন বিন্যাস তো আসলে শেষ কথা না। দেখো ভাই, সোডিয়ামের প্রোটন কয়টা? প্রোটন হইতেছে 11টা, কিন্তু ম্যাগনেসিয়াম প্লাসের প্রোটন কয়টা? 12টা। তাহলে ম্যাগনেসিয়ামের প্রোটন বেশি না ম্যাগনেসিয়াম প্লাসের? সো প্রোটন যদি বেশি হয়, ম্যাগনেসিয়ামের আকর্ষণটা বেশি ইলেকট্রনের। সো এখান থেকে ইলেকট্রন বের করতে গেলে বেশি শক্তি লাগবে। এই জন্য সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি থেকে ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি অনেক বেশি। তাহলে শুরু থেকে বলতেছি, সেটা হতেছে কোনো পরমাণুর 1 মোল গ্যাসীয় অবস্থায় 1 মোল ইলেকট্রন দান করে 1 মোল পজিটিভ আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি শোষিত হয়, সেই শক্তিকে বলা হয় হইতেছে আয়নীকরণ শক্তি। এই মানটা যত কম হয়, সেই ধাতুটা তত বেশি সক্রিয় হবে। তারপরে এই 4টা মান মুখস্থ করবা। একজন বলছে, তার কলেজে বলছে প্রথম পর্যায়ে প্রথম গ্রুপ আর দ্বিতীয় গ্রুপে সব মুখস্থ করতে হবে। মুখস্থ চেষ্টা করে দেখো, তুমি জীবনে পারবা না। আর মুখস্থ করতে পারলেও মনে রাখতে পারবা না। এই 4টা মনে রাখো, এর বাইরে আসবে না, আমি বলে দিলাম। তারপর আসে হইতেছে সোডিয়াম 2+ বাস্তবে সম্ভব না কেন? প্র্যাকটিক্যালি সম্ভব না, থিওরিটিক্যালি সম্ভব এই পরিমাণ শক্তি দিলে, বাট এই পরিমাণ শক্তি দেওয়াটা নিয়ারলি ইম্পসিবল। এই জন্য সোডিয়াম 2+ বাস্তবে তৈরি হয় না। এবার আমরা কিছু প্রবলেম সলভ করে আসি। দেখো দেখো তো এইটা পারো কিনা। এমসিকিউ নোট করবা না। সব পরমাণু কি গ্যাসীয় অবস্থার আদর্শ অবস্থা? না, গ্যাসীয় অবস্থার আদর্শ অবস্থা না। গ্যাসীয় অবস্থাটা 3টা ভৌত অবস্থায় শেষের অবস্থা। তো ওর পরের ভৌত অবস্থার তো পরিবর্তন হয় না। সুতরাং পরে আর আমি তাপ দিলেও সেই তাপটা ভৌত অবস্থার পরিবর্তনে যায় না, শুধু ইলেকট্রন ছাড়ে। কোনটি নিষ্ক্রিয় মৌলের আয়নীকরণ শক্তির বিভব হতে পারে? এই নিষ্ক্রিয় মৌল কি ইলেকট্রন ছাড়তে চায়? নিষ্ক্রিয় মৌল ইলেকট্রন ছাড়তে চায় না, কখনোই ছাড়তে চায় না। তাহলে ছাড়তে চায় না মানে কি? তারে অনেক বেশি শক্তি দিতে হবে। তাহলে দেখো এখানে সব থেকে বেশি কোনটা? এটা এটা হচ্ছে আমাদের আনসার। অনেকে বলতেছে, ভাই আপনি কি মুখস্থ লিখছেন? না, মুখস্থ লিখে নেই। যারা সি আনসার দিচ্ছ, আল্লাহ মাবুদ জানে তোমরা কি চিন্তা করতেছো, তোমরা কি ভেবে আনসার দিচ্ছ। ডি হচ্ছে আনসার। নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে অষ্টক পূরণ হয়ে গেছে, এরা খুবই স্থিতিশীল। তাহলে নিষ্ক্রিয় মৌল ইলেকট্রন ছাড়তে চায় না, তাহলে ওর আয়নীকরণ শক্তির মান এক্সট্রিমলি হাই হয়। এবং দেখো এর মধ্যে সব থেকে হাই কোনটা? এটা। শেষ। এখানে পরে আসবো। তারপরে হতেছে এখানে পরে আসবো। এখানে হচ্ছে ওকে, এটা সলভ করো। আচ্ছা, আমি প্রশ্নটা বাংলায় বলে দিই। প্রশ্ন হচ্ছে যে which of the following species has the highest ionization potential? এমসিকিউ তুলবা না কিন্তু। মানে নিচের কার আয়নীকরণ শক্তি বেশি? সোজা কথা বলি, যে নিচের কোনটি সহজে ইলেকট্রন দান করবে? ওকে, দাঁড়াও যারা যারা ডি উত্তর দিচ্ছে একটু ওয়েট করো ভাই, একটু ওয়েট করো। অনেকের মনে হইতেছে ডি উত্তর না, ডি উত্তর না। দেখো
কেন ডি উত্তর না, একটু ওয়েট করি। প্রথমে আসি ম্যাগনেসিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম প্লাস, আর হচ্ছে নিয়ন। তো তুমি যদি এই তিনটার মধ্যে চিন্তা করো, তো এইটা তো উত্তর হবেই না, জীবনেও হবে না, এটাও হবে না। এটা হইতে পারে, এটা হইতে পারে, কারণ এর ইলেকট্রন বিন্যাস কত? এর ইলেকট্রন বিন্যাস হইতেছে 1s2, আর এর ইলেকট্রন বিন্যাস কত? 2s2 2p6। তার মানে বুঝতেই পারছো যে এখানে অষ্টক পূরণ হয়েছে, এখানে দুইটা পূরণ হয়েছে, মানে এর ইলেকট্রন বিন্যাসও নিষ্ক্রিয় গ্যাসের মতো, এর ইলেকট্রন বিন্যাসও নিষ্ক্রিয় গ্যাসের মতো। তাহলে দুইটারই ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের মতো। তার মানে ইলেকট্রন বিন্যাস চিন্তা করলে এও স্টেবল, ও কিন্তু কম স্টেবল না, ও কিন্তু অনেক স্টেবল। কিন্তু ভাইয়া এইখানে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের থেকে বেশি না, আর এখানে প্রোটন আর ইলেকট্রন কি সমান না? তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। কেন? প্রোটন বেশি, মানে প্রোটন বেশি এর মানে হইতেছে ভেতরের দিকে টান বেশি। প্রোটনের সংখ্যা বেশি, তো প্রোটন 3টা, ইলেকট্রন হচ্ছে 2টা, একটা তো ছেড়ে দিচ্ছে। তাহলে ওর থেকে ইলেকট্রন বাড়তে গেলে তোমার খবর আছে, ওর থেকে তুমি ইলেকট্রন বের করতেই পারবা না। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। সবাই কি বুঝিয়াছি? তো যারা এই যে নিয়ন দেখে ঠাস ঠাস করে আবেগ আপ্লুত হয়ে এই অষ্টক পূরণ হয়ে গেছে দেখে আনসার দিবা না, হবে না, উত্তর হবে এইটা। এবং এই প্রশ্ন আসলে 99% স্টুডেন্ট ভুল আনসার দিবে। তোমরা যারা ভুল উত্তর দিছো তোমাদের দোষ না আসলে। ও আচ্ছা, আর আরেকটা জিনিস, তখন কে জানি একজন বলছিল যে শাওন ভাইয়ের ক্লাসে রিপ্লাই দেওয়া মানে আকাশে চাঁদ হাতে পাওয়া, এটা দেখে একটা গল্প মনে পড়ছিল, বুঝছো? তোমাদেরকে একটা গল্প বলি, সেটা হচ্ছে আমার ভাই ব্রাদারদের জন্য বলতেছি। ভাই ব্রাদার যারা আছো আর কি, ছেলে যারা, ওদের বলছি যে তোমরা যে পড়াশোনার মোটিভেশন চাও না, বা মোটিভেশন, তোমরা পড়াশোনার মোটিভেশন পাচ্ছ না, সো পড়ার মোটিভেশন খুঁজতে কেন দূরে যাওয়া লাগবে? পড়াশোনা যদি করো, আমাদের বাঙালি বাবা মার একটা ব্যাপার আছে, পড়াশোনা করলে ছেলেরা যা চায় বাপ মা তাই এনে দেয়, এরকম একটা প্রবণতা আমাদের এই দেশে আছে। তো তুমি যদি বলো যে আব্বু বা আম্মু আমি আকাশের চাঁদ এনে দাও আমাকে, আমি এইটা করব, আমাকে আকাশের চাঁদ এনে দিতে হবে, দেখবা আঙ্কেল বা আন্টি তোমাকে আকাশের চাঁদ হয়তো এনে দিতে পারবে না, কিন্তু চাঁদনিটা ঠিক এনে দিবে। তো যদি পড়াশোনার মোটিভেশন না পাও, এটাকে মোটিভেশন হিসেবে নাও, যে চাঁদ চাইলেও, চাঁদ পর্যন্ত না যেতে পারলেও চাঁদনিটা এসে তোমার প্রাপ্তিটা ঠেকবে। সো দ্যাটস কাইন্ড অফ মোটিভেশন। তোমরা যারা পড়াশোনার মোটিভেশন পাও না, ঠিক আছে, কাজে লাগাও এটা। ওকে, তো আমরা এখানে আসি, এবার দেখি হইতেছে, ধরো কোন একটা আল্লাহ মাহমুদ জানে এখানে চাঁদনি নামে কেউ আছে কিনা। আশা করি চাঁদনি নামে এখানে কেউ নাই। তুমি কোন একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে নামতেছো, একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে নামতেছো। সো উপর থেকে নিচের দিকে নামলে কি হয়? মৌলের আকার বড় হয় না? আকার কিন্তু বড় হয়। ওকে, এখন মৌলের আকার যদি বড় হয়, তাহলে বলতো সে ইলেকট্রন, আল্লাহ মাহমুদ ছেলে, কোনো আন্টি আমার কমেন্ট দেখছে কিনা বা ক্লাস, আমি জানি অনেক আন্টি আমার সাথে আছে, তো হচ্ছে আন্টিরা চিন্তা করবে এই ছেলেটা ক্লাসে এসে কি বলে এগুলা। উপর থেকে নিচের দিকে গেলে আকার বড় হয়। আকার বড় হয় মানে কি? সে ইলেকট্রন সহজে ছাড়বে, তাই না? বুঝো তো, যে উপর থেকে নিচের দিকে গেলে সে সহজে ইলেকট্রন ছাড়ে। তো সহজে ছাড়ে মানে কি? আইপি এর মান কি হবে? কমবে। সবাই কি ফিল করতে পারি? উপর থেকে নিচের দিকে গেলে আকার বড় হয়। আকার বড় হয় মানে কি? ইলেকট্রন ছাড়া সহজ হয়, কারণ ইলেকট্রনগুলো এখন বেশি দূরে চলে গেছে। তো ইলেকট্রনগুলো যদি বেশি দূরে চলে যায়, সে সহজে ইলেকট্রন ছাড়বে। তো ইলেকট্রন যদি সহজে ছাড়ে, আয়নীকরণ শক্তির মান কমে যায়। যেমন ধরো যে লিথিয়ামের আয়নীকরণ শক্তির মানটা বেশি কার থেকে? সোডিয়াম থেকে। সোডিয়ামের বেশি পটাশিয়াম থেকে, পটাশিয়ামের বেশি রুবিনিয়াম থেকে, রুবিনিয়ামের বেশি হচ্ছে সিজিয়াম থেকে। সেন্স মেক করে। তারপরে হইতেছে যে হিলিয়ামের বেশি কার থেকে? নিয়নের থেকে। নিয়নের কার থেকে বেশি? আর্গন থেকে। আর্গনের কার থেকে বেশি? জেনন থেকে। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। এবার আসি কোন একটা পর্যায় বরাবর যদি আমি ডান দিকে যাই, ওকে, যে ধরো আমি ডান দিকে যাই, ডান দিকে গেলে কি হবে? আকার বড় হয়। আকার বড় হয়? এই খবরদার, আকার ছোট হয়। একটা পর্যায় বরাবর ডান দিকে গেলে আকার ছোট হয় না? আন্টিরা এটা বলেন যে বলেন এই ছেলে ডেইলি শুধু আন্টি আন্টি করে। হ্যাঁ, আমি আন্টিদেরকে অনেক পছন্দ করি, মানে
মা, চাচি, খালা, ফুপ্পি এদের সাথে আমার হচ্ছে মানে ওই এই যে একটা ব্যাপার আছে এদের সাথে আমার সখ্যতা বেশি। আমার আমার আম্মুর সাথে হচ্ছে আমার সখ্যতা বেশি। আম্মুর সাথে আমার বেশি কথা হয়। আম্মুর সাথে আমার বেশি গল্প হয়। বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। আকার ছোট হয় মানে ইলেকট্রন সহজে ছাড়তে চায় না। মানে সহজে ছাড়তে চায় না। তো সহজে ছাড়তে চায় না তার মানে আয়নীকরণ শক্তির মান কি হবে? বেশি হবে। এই মুখস্থ করবা। উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি বেশি, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কম, আর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান হচ্ছে বেশি। ওকে? তবে এইখানে কিছু এক্সেপশন আছে। আমরা দেখব সেটা। আবারও বলি, সবাই মুখস্থ করবা যে উপর থেকে নিচের দিকে নামলে আকার বড় হয়, আয়নীকরণ শক্তি কমে। বাম থেকে ডানে গেলে আকার কমে যায়, আয়নীকরণ শক্তির মান হচ্ছে বাড়ে। তাহলে এবার সবাই এই পর্যন্তটা গ্রাফ আঁকবা। আমি তোমাদেরকে আগে একটু বুঝাই দিই জিনিসটা কিভাবে কাজ করে। সেটা হচ্ছে যে আমি একটা গ্রাফ আঁকলাম, এই বরাবর নিলাম আয়নীকরণ শক্তি, এই বরাবর নিলাম হইতেছে অ্যাটমিক নাম্বার। এখন কাহিনী হইতেছে যে এইখানে দেখো, তোমার আমি শিখালাম যে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়। এখন উপর থেকে নিচের দিকে নামলে দেখো যে হিলিয়াম থেকে নিয়নের কম, নিয়ন থেকে আর্গনের কম। দেখছো মিলছে? এই যে হিলিয়াম থেকে নিয়নের কম, নিয়ন থেকে আর্গনের কম। এই যে দেখো, হিলিয়াম থেকে নিয়নের কমে গেছে, নিয়ন থেকে আর্গনের কমে গেছে। যেমনটা হওয়ার কথা এমনটাই কিন্তু হয়েছে। আবার এই যে দেখো, হাইড্রোজেন থেকে মানে লিথিয়াম থেকে কার কম? দেখো সোডিয়ামের কম, সোডিয়াম থেকে পটাশিয়ামেরও কম। এই যে একটু হইলো তো নিচে নামছে, তাই না? একটু হইলো নিচে নামছে। তো মেইন কথা হইতেছে, আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কমে যায়, এটা নিয়ে কোনো ব্যতিক্রম নাই আসলে। কিন্তু যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়, এইখানে কিছু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা একটু বোঝাই দিচ্ছে। প্রথম পর্যায়ে কোনো ব্যতিক্রম নাই, এটা আমাদের প্রথম পর্যায়ে না? এটা কোনো ব্যতিক্রম নাই, এটা আমাদের প্রথম পর্যায়ে। দেখো কোনো ব্যতিক্রম নাই। হাইড্রোজেন থেকে হিলিয়ামের বাড়বে, ওকে, এখানে আমাদের কোনো সমস্যা নেই। হাইড্রোজেন আয়নীকরণ শক্তির মান থেকে হিলিয়ামের বেশি হবে, ওকে, প্রথম পর্যায়ে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়। তো তুমি তো মাত্র কিছুক্ষণ আগে বললা যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়বে। তাহলে এই যে লিথিয়াম থেকে বেরিলিয়ামের বেশি, বেরিলিয়াম থেকে বোরনের বেশি, বোরন থেকে কার্বনের বেশি। কিন্তু এই যে এখানে একটা খাজ হয়ে গেল না, সিঁড়ির মতো হয়ে গেল না? এটা তো হওয়ার কথা ছিল না। মানে লিথিয়াম থেকে বোরনের বেশি হয়ে গেছে, এরকম তো হওয়ার কথা ছিল না। এখন কি হয়েছে দেখো, এখন হচ্ছে লিথিয়ামে সব থেকে কম, ঠিক আছে। তারপরে বেরিলিয়াম না এসে বোরন আসলো, তারপরে আসলো হচ্ছে বেরিলিয়াম। যেখানে যে উল্টে গেল, দেখো উল্টে গেছে কিন্তু। তারপরে হচ্ছে এখানে কি হবে? এখানে হবে কার্বন, তারপরে নাইট্রোজেন হওয়ার কথা কিন্তু হয়েছে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে হচ্ছে ফ্লোরিন, তারপরে হইতেছে নিয়ন। সো এইখানে আরেকটা এক্সেপশনাল দেখা গেল। আমাদের এইটুকুনি আসলে কাজ করতে হবে। সো মেইন ইস্যু হইতেছে, আমি জানি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মানটা বেড়ে যায়, কিন্তু এখানে বাড়ছে ভালো কথা, বাট এই ব্যতিক্রমটা তো হওয়ার কথা ছিল না। এটা তো হওয়ার কথা ছিল না। এটা কেন হয় এটা আমরা এখন ব্যাখ্যা করব। আগে তোমরা কি আমার পয়েন্টটা বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি? এখানে বলতে চাচ্ছি বাড়ার কথা ছিল বাট সবখানে বাড়ছে, এই দুই জায়গায় কেন এমন হয়েছে? তো এই দুই জায়গায় কেন এমন হয়েছে এটা ব্যাখ্যা করতে গেলে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে হইতেছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস হইতেছে বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো 2s2 আছে, আর বোরনের শেষে হচ্ছে 2p1 আছে। আমি শেষ শক্তি স্তরটা নিচ্ছি। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের শেষে হইতেছে 2s2, আর বোরনের শেষে হইতেছে 2p1। এখন দেখো এই যে 2s2 যখন তুমি দিলা তখন এটা কি জোড়া অবস্থায় আছে না? ইলেকট্রন জোড় অবস্থায় আছে। এই জোড় অবস্থায় যদি কেউ থাকে, মানে জোড় অবস্থায় যদি কেউ থাকে, তাইলে সে কি সহজে ইলেকট্রন ছাড়তে চাইবে? তুমি তোমার দোস্তর সাথে খুব সুখ দুঃখের আলাপ করতেছো দুইজনে মিলে, ওইখান থেকে তোমার কেউ টেনে নিতে পারবে সহজে? পারবে না তো। তাহলে এইখানে যেহেতু ইলেকট্রন জোড় অবস্থায় আছে মানে স্থিতিশীল আছে, তো স্থিতিশীল যেহেতু আসছে সেহেতু ওই ইলেকট্রন ছাড়তে চায় না, আর বরং এইখানে বিজোড় আছে, সহজে ছাড়ে। আর সহজে যদি ছাড়ে আয়নীকরণ শক্তির মান কম হয়ে যায়। তাহলে বুঝতে পারছি এই ব্যতিক্রমের কারণ কি? তাহলে ব্যতিক্রমের কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস।
এবারে সে এইখানে কেন ব্যতিক্রম হয়? এইখানে ব্যতিক্রম হয় নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হইতেছে, তুমি শেষে দেখবা হচ্ছে 2p3, আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হইতেছে 2p4। আমরা শেষটা নিয়ে ডিল করবো আর কি। এখন এই যে 2p3 কি হয়েছে? এ পিতে অরবিটাল কয়টা? 3টা। সো পিতে অরবিটাল 3টা। সোমাই বলছে আপনার ঘড়ি কি হলো, মানে ঘড়িতে কোন স্টুপিড জানি ইনস্টাগ্রামেতে গিয়ে খালি হচ্ছে ওই লাইক দিচ্ছে যখন ছবিতে, আর ঠাস 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 করে নোটিফিকেশন আসতেছে ঘড়িতে, জন্য খুলে রাখছে। এরকম হয় মাঝে মধ্যে, একজন যায় আইডি খুঁজে পায়, এরপরে ওই যে যত ছবি আছে ইনস্টাগ্রামে সব একবারে লাইক দিয়ে আসে, হাজার হাজার নোটিফিকেশন পাঠায়, এই জন্য খুলে রাখছে। সো এইখানে হচ্ছে 2p3, 2p3 মানে কি অর্ধপূর্ণ, 3টা অরবিটালে 3টা ইলেকট্রন আছে। অর্ধপূর্ণ মানেও তো এটা স্থিতিশীল, তাই না? এই জন্য এখান থেকে ইলেকট্রন সহজে বের হয় না। এই যে এইখান থেকে যেহেতু ইলেকট্রন সহজে বের হয় না, এই জন্য সেটা হইতেছে স্থিতিশীল। এই জন্য হইতেছে 2p4 হচ্ছে আমাদের সহজে ইলেকট্রন ছাড়ে। তার মানে আশা করি বুঝতে পারছো যে এইখানে উল্টে যায়, তাহলে উল্টে হলো কি গ্রুপ 2 আর 3। দেখো আমাদের ব্যতিক্রমটা হয় গ্রুপ 2 এর সাথে গ্রুপ 13, আর ব্যতিক্রমটা হয় 15-16। তাহলে মনে রাখো 2-13-15-16, 2-13-15-16, 2 এর সাথে 13 উল্টে যায় আর 15-র সাথে 16 উল্টে যায়, এটুকু মনে রাখলেই হবে। এইখানেও সেম সেম এক কালার, এখানে শুধু 2s2 এর জায়গায় কত হয়? 3s2, আর এখানে হয় হচ্ছে 3p1, আর এখানে হয় হচ্ছে 3p3, এখানে হয় হচ্ছে 3p4। একই কারণ, যাহাই লাও তাহাই কদু। আজকে মহাদিবসে পরীক্ষাটা আসছিল, পারো নাই, এখন থেকে পারবা। তাহলে এইখানে ক্রমটা কি হবে? সব থেকে কম সোডিয়াম, ঠিক আছে, তারপরে ম্যাগনেসিয়াম না হয়ে অ্যালুমিনিয়াম হয়, তারপরে হয় হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে সিলিকন, সিলিকনের জায়গায় থাকে, সালফার আগে আসে, ফসফরাস পরে যায়, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে আর্গন। তাহার মানে আমাদের এই যে এইখানে উল্টে গেল আর আমাদের এইখানে উল্টে গেল, ইজি পিজি। তাহলে শুরু থেকে বলি, আমরা দেখলাম হইতেছে এইটা, যে আয়নীকরণ শক্তি হইতেছে যে কোনো মৌলের 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অসীম দূরত্বে অপসরণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি শোষিত হয় তাকে সেই মৌলের আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তির মান যত কম হয় তত সহজে ইলেকট্রন ছাড়ে। উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কমে, এই যে, আর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। এই 4টা মান এমসিকিউর জন্য একটু মুখস্থ করবা, ওকে? তারপরে আমরা দেখাইলাম যে এবার কিছু প্রবলেম সলভ করি, চলো। কোনটি নিষ্ক্রিয় মৌলে আয়নীকরণ শক্তি হইতে পারে এটা দেখলাম। তারপরে হচ্ছে, ওকে, দেখো তো এটা পারো কিনা। আমাকে বলছে দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি ইন ইলেকট্রন ভোল্টস, ইলেকট্রন ভোল্ট একটা শক্তির একক আর কি, অফ নাইট্রোজেন এন্ড অক্সিজেন অ্যাটমস রেসপেক্টিভলি গিভেন। মানে নাইট্রোজেন আর অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান কোথায় দেওয়া আছে আর কি। সো নাইট্রোজেন এবং হচ্ছে অক্সিজেন। কিছুক্ষণ আগেই দেখলা কার বেশি হবে, নরমালি হচ্ছে কার বেশি, দেখো নরমালি বেশি হওয়ার কথা ছিল হইতেছে এই যে অক্সিজেনের বেশি হওয়ার কথা, বাট উল্টে গেছে না, নাইট্রোজেনের বেশি। নাইট্রোজেনের কিন্তু বেশি, তুমি মাত্র দেখে আসছো যে এখানে একটা উল্টা হয়। সো নাইট্রোজেনের যদি বেশি হয় তাহলে দেখো তো, আমাকে বলছে যে নাইট্রোজেন এন্ড অক্সিজেন, তাহলে উত্তর হচ্ছে এ। কারণ এইখানে অক্সিজেনের বেশি, মানে এটা উত্তর না। এখানে সমান সমান উত্তর না, এখানেও সমান সমান উত্তর না, তাহলে হচ্ছে এ উত্তর। এবং দেখছো এক্স্যাক্টলি তোমার না জানলেও হবে। আবারও বলতেছি যে আয়নীকরণ বিভব অক্সিজেন ডান পাশে আছে, ওর বেশি হওয়ার কথা ছিল, বাট ব্যতিক্রম হয় এখানে নাইট্রোজেনের বেশি, সেই হিসেবে এই এ হচ্ছে উত্তর। ওকে, এটা তো আমরা দেখলাম। তারপরে হচ্ছে উম 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 হুম, দেখি এটা পারো কিনা। আমি প্রশ্নটা বুঝাই দিই। অ্যামংগেস্ট দ্য ফলোইং এলিমেন্টস, মানে নিচের যে এলিমেন্টস গুলো আছে,
whose electron configurations are given below, মানে প্রত্যেকের ইলেকট্রন কনফিগারেশন দেওয়া আছে, the one having the highest ionization energy, মানে কার হাইয়েস্ট আয়নাইজেশন পটেনশিয়াল আছে নিচে। মানে নিচে আমার অনেকগুলো মৌল দেওয়া আছে এবং প্রত্যেকের পাশে তার ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। তো আমাকে বলছে যে কার আয়নীকরণ শক্তির মানটা বেশি। ওকে, দেখো একটু হিসাব নিকাশ করি। 3s2 3p1 এটা হচ্ছে কার? অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস, তাই না? 3s2 3p1 যদি এক্স্যাক্টলি বলি এটা অ্যালুমিনিয়াম। 3s2 3p2 এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পরে কি? সিলিকন। মানে মৌলই বের করি সবার। 3s2 3p3 এটা হচ্ছে ফসফরাস। আর 3d10 4s2 তারপর হচ্ছে 4p2। এখন এই যে 3d10 4s2 4p2 এটা আবার কে? এটা হইতেছে কোন একটা কি বলে আর্গন, মানে 18 18 আর 10 হচ্ছে 28, 18 আর 10 হচ্ছে 28 আর 2 30, 30 আর 2 হচ্ছে 32। তাহলে 32 মানে হইতেছে এটা কোন মৌল? এটা হইতেছে না, জিঙ্ক হইলে হচ্ছে s2। এই আরো জিঙ্কের পরে দুইটা পারমাণবিক সংখ্যা 32, এটা হচ্ছে গ্যালিয়াম। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, না এটা জার্মেনিয়াম, জিই। হ্যাঁ, এখন এইখানে যে মৌলগুলো আছে, প্রথমত এই জার্মেনিয়াম জীবনে উত্তর হবে না। কেন জার্মেনিয়াম জীবনে উত্তর হবে না? কারণ এটা নিচে আছে, মানে অন্তত এদের সবার থেকে নিচে আছে। সো জার্মেনিয়াম আগে থেকেই বাদ। কারণ তুমি জানো উপর থেকে নিচের দিকে নামলে আয়নীকরণ শক্তির মান কমে যায়। আমাদেরকে বলছে কার আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি। তাহলে তোমাকে এইগুলোর মধ্যে খুঁজে বের করতে হবে। এখন এইগুলোর মধ্যে সব থেকে বেশি হইতেছে ফসফরাস। এই বি কেন উত্তর না? বি প্রথমে বাদ দিয়ে দেবা এই কারণে যে বি হইতেছে আমার আছে হচ্ছে চতুর্থ পর্যায়ে। চতুর্থ পর্যায়ে আয়নীকরণ শক্তির মান সব থেকে কম হবে এখানে, গ্যারেন্টি। কারণ উপর থেকে নিচের দিকে নামলে আয়নীকরণ শক্তির মান কমে যায়। তাহলে বাকিগুলোর মধ্যে হচ্ছে ফসফরাসের আয়নীকরণ শক্তির মান বেশি। তারপর দেখো তো এটা পারো কিনা। তিনটি মৌল এ বি সি এর পারমাণবিক সংখ্যা 18, 19 এবং 20 এবং এর আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটি? তাহলে তিনটি মৌল এ বি সি, এ হচ্ছে 18, এই 18 মানে কি? 18 মানে হচ্ছে এ মানে আর্গন, দেখছো? বি হচ্ছে 19, তাহলে বি হচ্ছে পটাশিয়াম। আর সি হইতেছে আমাদের 20, 20 মানে সি হচ্ছে ক্যালসিয়াম। তাহলে আমাকে বলছে আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটি? সব থেকে বেশি কি হবে? সব থেকে বেশি এ হবে। কারণ ভাই এ ইলেকট্রন ছাড়তেই চাইবে না। আর্গন তো অনেক বেশি নিষ্ক্রিয় না, আর্গন ছাড়তেই চাইবে না। আর পটাশিয়াম ক্যালসিয়ামের মধ্যে পটাশিয়াম আগে ছাড়ে, তাহলে পটাশিয়ামের সব থেকে কম, তাই না? তাহলে এ, তারপরে হইতেছে সি, তারপরে হচ্ছে বি। মানে সব থেকে সহজে ছাড়ে হইতেছে পটাশিয়াম, সব থেকে সহজে পটাশিয়াম ছাড়ে। তাহলে পটাশিয়াম মানে কি? পটাশিয়াম মানে হইতেছে বি। তাহলে ওর আয়নীকরণ শক্তির মান সব থেকে কম। আর সব থেকে সহজে ছাড়ে না হচ্ছে এ। তাহলে দেখো এ সি বি, এ সি বি, এ সি বি, এ সি বি, এটা হচ্ছে আনসার, সি হচ্ছে আনসার। ওকে, বুঝলাম এটুকু। পরের প্রশ্ন দেখি। এটা খুব ইজি পিজি লেমন স্কুইজি প্রশ্ন, দেখো তো এটা পারো কিনা। চারটি মৌল এ বি সি ডি এর আয়নীকরণ শক্তির মান যথাক্রমে 500, 1900, 850 এবং 1200 ধনাত্মক আয়ন কে গঠন করবে? মানে আমার কাছে হচ্ছে চারটা মৌল দেওয়া আছে এ বি সি ডি। তা আমাকে বলছে এর মধ্যে কোনটা ধনাত্মক আয়ন তৈরি করবে? যার আয়নীকরণ শক্তির মান লোয়েস্ট সে ধনাত্মক আয়ন তৈরি করবে। এখন লোয়েস্ট কার? লোয়েস্ট হচ্ছে এখানে 500, 500 কার? এর। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে এই যে সি হবে, মানে সি উত্তর, বাট এ হবে হচ্ছে আনসার। এটাও ইজি বিজি প্রশ্ন।
তারপরে দেখো তো এইটা প্রশ্ন হচ্ছে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে বিচ্যুতি ঘটে কোথায়? এই বলছিলাম বিচ্যুতি ঘটে গ্রুপ 2 আর গ্রুপ 13, এইখানে একটা ঘটে, আর গ্রুপ 15 আর গ্রুপ 16 এইখানে একটা ঘটে। তাহলে 2 এর সাথে 13 উল্টে যায় আর 15 এর সাথে 16 উল্টে যায়। তাহলে এইখানে তারা কারা? এখানে তারা হইতেছে যে বেরিলিয়াম বোরন আর হইতেছে এই যে বেরিলিয়াম বোরন আর নাইট্রোজেন অক্সিজেন। বেরিলিয়াম বোরন নাইট্রোজেন অক্সিজেন। বেরিলিয়াম হচ্ছে 2, বোরন হচ্ছে 13, নাইট্রোজেন হচ্ছে 15, অক্সিজেন হচ্ছে 16। এই তো ইজি পিজি প্রশ্ন। দেখো তো এই প্রশ্নটা পারো কিনা। আমাকে বলছে সোডিয়াম পরমাণুর আয়নীকরণ বিভবের মান 5.1 ইলেকট্রন ভোল্ট। ওকে, সোডিয়াম প্লাস আয়নের ইলেকট্রন লাভ করার ক্ষেত্রে এনথালপির মান কত? খুবই সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন পারতে গেলে তোমাকে আসলে মানে কেমিস্ট্রি থেকে ফিজিক্সের নলেজটা বেশি। এই মানটা কি বুঝো? এই মানটা বলতে বোঝায় যে ইলেকট্রন ছাড়তে শোষিত শক্তি। তো ইলেকট্রন ছাড়ার শোষিত এনথালপি মানে এনার্জি, এনথালপি দেখে কেউ ভয় পেও না। তাহলে সোডিয়াম ছাড়তে যদি এই পরিমাণ শক্তি শোষিত হয়, তাহলে সোডিয়াম যদি সে ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেই পরিমাণ শক্তি কি হবে? শোষিত হবে। সেটা যদি প্লাস হয় এটা হবে কি মাইনাস। মানে সোজা কথা হচ্ছে যে ইলেকট্রন দান করার জন্য এনথালপির পরিবর্তন যা, ইলেকট্রন গ্রহণের জন্য এনথালপির পরিবর্তন তার উল্টা। তাহলে এক জায়গায় যদি প্লাস হয় এক জায়গায় কি হবে? মাইনাস হবে। এটা এতটাই সহজ ছিল, মানে অনেকে পেঁচায় ফেলছে। তারপরে এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট স্লাইড, আমরা এই স্লাইডে যাব, কিন্তু আমরা নামাজের ব্রেক থেকে আসি।
ওকে, সো তোমাদেরকে নর্মালি আমি বলি এমসিকিউ খাতায় তুলবা না, কিন্তু এখানে এমসিকিউর অপশনগুলো খাতায় তুলবা। এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, কারণ এই প্রশ্ন হচ্ছে তোমাকে আইনীকরণ শক্তির সাথে সাথে কোন জিনিসগুলো আসলে পরিবর্তন হয়, আইনীকরণ শক্তির ফ্যাক্টরগুলো বোঝা যায়। বলছে আইনীকরণ শক্তি সংক্রান্ত কোন তথ্যটি ভুল। প্রথমটা কি ভুল? একটু চিন্তা করো, খুবই কেয়ারফুলি আগাবা। আচ্ছা, আকারের সাথে ব্যস্তানুপাতিক, এটা কি ঠিক আছে? ঠিক আছে, কারণ দেখো আকার যদি বড় হয়, আকার বড় হইলে ইলেকট্রন ছাড়া সহজ হয়। একটা একটা করে আমরা চেক করি। আকার যদি বড় হয় ইলেকট্রন ছাড়া ইজি হয়, কারণ নিউক্লিয়াস থেকে শেষ শক্তি স্তর দূরে চলে যায়, তাহলে ইলেকট্রন সহজে ছেড়ে দিবে। তার মানে আকার বড়, আয়নীকরণ শক্তি কম। আকার যত বড় আয়নীকরণ শক্তি তত কম, কারণ সহজ ইলেকট্রন ছাড়ে। তাহলে আকার বড় হইলে আয়নীকরণ শক্তি কমে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো প্রথমটা ওকে। তাহলে তোমরা এটাকে লিখে নাও, মানে এটা পড়াশোনার টপিক হিসেবে লিখে নাও যে আকার যদি বড় হয় আয়নীকরণ শক্তি কমে যাবে। প্রথমটা ঠিক আছে, তাহলে প্রথমটা উত্তর না আর কি। দ্বিতীয়টা আসি, পারমাণবিক সংখ্যা যদি বাড়ে, পারমাণবিক সংখ্যা যদি বাড়ে তাহলে আয়নীকরণ শক্তির মান কি বাড়ে? উত্তর হচ্ছে হ্যাঁ। দেখো পারমাণবিক সংখ্যা বাড়লে প্রোটন সংখ্যা বাড়ে। প্রোটন সংখ্যা বাড়লে কি হবে? প্রোটন সংখ্যা বাড়লে তোমার সহজে ইলেকট্রন ছাড়বে না, আকর্ষণ বেশি। সহজে না ছাড়লে আয়নীকরণ শক্তি বাড়ে। তাহলে প্রোটন সংখ্যা বাড়লে আয়নীকরণ শক্তি বাড়ে, সমানুপাতিক। প্রোটন সংখ্যা বাড়লে আয়নীকরণ শক্তিও বাড়ে, সমানুপাতিক। তার মানে দ্বিতীয়টাও ঠিক আছে। এরপর আমি একটু ডি নাম্বার চেক করি। আয়নীকরণ শক্তি যদি, তোমরা জানো যে সক্রিয় ধাতুর আয়নীকরণ শক্তির মানটা কম হয়, তাহলে আয়নীকরণ শক্তি কম, সক্রিয়তা বেশি। আয়নীকরণ শক্তি কম, সক্রিয়তা বেশি, ব্যস্তানুপাতিক। তার মানে এটাও ঠিক আছে, 3 নাম্বারটাও ঠিক আছে। এবার আসি যে এইটা মধ্যবর্তী স্তরের ইলেকট্রন সংখ্যা। দেখো মধ্যবর্তী স্তরের ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে ইলেকট্রন ছাড়া সহজ হয়। মধ্যবর্তী শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে ইলেকট্রন ছাড়া সহজ হয়, কারণ কি? মধ্যবর্তী স্তরগুলো বাধা দেয়। তোমাদের কি শিল্ডিং ইফেক্ট মনে আছে? শিল্ডিং ইফেক্ট হইতেছে একটা পরমাণুর, এই হচ্ছে নিউক্লিয়াস আর এই হচ্ছে শেষ শক্তি স্তর ইলেকট্রন। সো নিউক্লিয়াসের সাথে শেষ শক্তি স্তরের ইলেকট্রনের যে আকর্ষণ, মাঝখানের স্তরগুলো বাধা দেয়, এটাকে বলা হয় শিল্ডিং ইফেক্ট। তাহলে মধ্যবর্তী স্তরের ইলেকট্রন সংখ্যা বাড়লে ইলেকট্রন সহজে ছাড়ে, তাহলে সহজে ছাড়লে আয়নীকরণ শক্তি বাড়ে। তাহলে মধ্যবর্তী স্তরের ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে আয়নীকরণ শক্তির মান কমে যায়, ব্যস্তানুপাতিক। কিন্তু এখানে দেওয়া সমানুপাতিক, মানে এটা হচ্ছে আনসার। তাহলে তোমরা এটা লিখবা ওই যে উল্টা করে আর কি, ব্যস্তানুপাতিক আকারে লিখবা, মানে এটা নোট করবা আর কি খাতায়। সো খুবই খুবই সুন্দর প্রশ্ন এটা। এই প্রশ্ন থেকে অনেক কিছু শেখা যায়, যে পরমাণুর আকারের সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক কি, তারপরে আয়নীকরণ শক্তির সাথে সক্রিয়তার সম্পর্ক কি, তারপরে পারমাণবিক সংখ্যার সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক কি, এরপরে মধ্যবর্তী স্তরের ইলেকট্রন সংখ্যার সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক কি। সবাই কি বুঝতে পারছি ভাইয়া? একটু কমেন্ট করো তো। ওকে, এবার আসে হচ্ছে এটা। ওকে জি ভাই, বুঝতে পারছি। আমি তো এই প্রশ্নটা পড়ি। আমাকে প্রশ্ন বলছে দ্য ফার্স্ট আয়নাইজেশন এনথালপি অফ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন respectively 496, 737 and 786. The first ionization enthalpy of aluminium is, তাহলে তোমার কাছে কি দেওয়া আছে? তোমার কাছে দেওয়া আছে হচ্ছে সোডিয়াম, এটা দেওয়া আছে, ম্যাগনেসিয়াম দেওয়া আছে, আর তোমাকে দেওয়া আছে হচ্ছে সিলিকন। এই তিনটা দেওয়া আছে। এখন আমাকে বলছে যে হইতেছে যে, আচ্ছা আমাকে রিজু তালুকদার বলছে ব্যস্তানুপাতিক চিহ্ন কোনটা। রিজু তালুকদার দেখো এইটা হচ্ছে সমানুপাতিক, বুঝছো? এটার উল্টাবা, এই যে এইটা হইতেছে ব্যস্তানুপাতিক, বুঝছো? এই যে বুঝো না, এই যে ব্যস্তানুপাতিক কোনটা, এই যে এটা হচ্ছে সমানুপাতিক। তাহলে সমানুপাতিকের উল্টা কি? ব্যস্তানুপাতিক না? এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা। বুঝছো ভাই? ব্যস্তানুপাতিক এই যে সমানুপাতিক দেওয়ার পরে উপরে 1 আর নিচে লিখলে সেটা ব্যস্তানুপাতিক লেখা হয়ে যায়, বুঝছো? তোমরা যদি এখন এটা না জানো, এই যে এটা ব্যস্তানুপাতিক লেখা হয়েছে, এটা ব্যস্তানুপাতিক লেখা হয়েছে।
তাহলে আমাকে বলছে যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকনেরটা তোমাকে দেওয়া আছে, আমাকে বের করতে বলছে কি অ্যালুমিনিয়াম। এখন তোমাদের এই সিরিজটা একটু মনে করাই দিই। সিরিজটা কি ছিল? সিরিজটা সবার থেকে কম ছিল সোডিয়াম, মনে আছে? সবার থেকে কম ছিল সোডিয়াম। সোডিয়ামের পরে আসার কথা ছিল ম্যাগনেসিয়াম, বাট আসে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে হইতেছে ম্যাগনেসিয়াম, এরপরে সিলিকন। তাহলে আমাদেরকে যে সোডিয়াম দেওয়া আছে আর ম্যাগনেসিয়াম দেওয়া আছে, অ্যালুমিনিয়ামটা এর মাঝখানে হবে। এই সিরিজটা কিন্তু আমরা পড়ে আসছি। তাহলে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এর মাঝখানে হবে অ্যালুমিনিয়াম। এখন প্রশ্নটা পড়ো যে সোডিয়ামের দেওয়া আছে হচ্ছে 496, ম্যাগনেসিয়ামের দেওয়া আছে 736 বা 737, এর মাঝে কোনটা আছে দেখো। এর থেকে বড়, এর থেকে ছোট, তাহলে সেটা কত? 487? না। 768? না। 577। এই হচ্ছে আনসার। ইজি পিজি। তাহলে আমাদের সি হচ্ছে আনসার। হ্যাঁ, এটা সবাই পারছো, গুড। তারপরে দেখো তো এইটা, আমি প্রশ্নটা বুঝাই দিই। প্রশ্নে বলছে দ্য 5 সাকসেসিভ আয়োনাইজেশন এনথালপিস। সাকসেসিভ মানে হতেছে যথাক্রমে আর কি, পর্যায়ক্রমে। তাহলে দ্য 5 সাকসেসিভ আয়োনাইজেশন এনথালপিস মানে কোন একটা পরমাণুর 5টা আয়নীকরণ শক্তি যথাক্রমে, প্রথম হচ্ছে 800, মানে প্রথম আয়নীকরণ শক্তির মান হচ্ছে 800 ওই পরমাণুর। দ্বিতীয়টার শক্তি হইতেছে 2427, মানে প্রথম ইলেকট্রন ছাড়তে 800 কিলোজুল লাগে, দ্বিতীয়টা ছাড়তে লাগে 2400 কিলোজুল, তৃতীয়টা লাগে হচ্ছে 3600। আমি এই যে ভাঙতি না নেই আর কি, 2400 নিব, তৃতীয়টা হচ্ছে 3600, চতুর্থ হইতেছে 25,000, আর পরেরটা হইতেছে 32,000। ভাঙতি নিলাম না আর কি, বুঝছো? আমাকে জিজ্ঞেস করছে দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন দ্য এলিমেন্ট ইজ। সো কোন একটা পরমাণুর আমার হচ্ছে প্রথম 5টা আয়নীকরণ শক্তির মান দেওয়া আছে, দেওয়ার পর আমাকে বলছে সেই পরমাণুর যোজনী শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে। দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন দ্যাট এলিমেন্ট ইজ। প্রশ্নটা বুঝাই দেই, কোন একটা পরমাণুর 5টা প্রথম আয়নীকরণ শক্তি দেওয়া আছে, প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় আয়নীকরণ শক্তি, চতুর্থ, পঞ্চম। আমাকে বলছে সেই পরমাণুর যোজনী শক্তি স্তরের ইলেকট্রন কয়টা। তো দেখো একটু বুঝাই দিই। আচ্ছা, 800 থেকে 2400 পার্থক্য কত? 1600 না? তাহলে 800, প্রথম ইলেকট্রন ছাড়তে লাগছে 800। একটু বোঝার চেষ্টা করো, প্রথম ইলেকট্রন ছাড়তে শক্তি লাগছে কত? 800। দ্বিতীয় ছাড়তে শক্তি লাগছে কত? 2400, মানে 2400। তৃতীয়তে থাকলে 3600। তাহলে তোমরা কি বুঝো যে এই তিনটার মধ্যে একটা প্যাটার্ন আছে? এরপরে চাই ঠাস করে 25,000 হয়ে গেছে, এটা তো স্বাভাবিক না, বুঝো কিনা? তার মানে এই প্রথম তিনটা ছাড়ার পরে, প্রথম তিনটা একটা সিকোয়েন্স ফলো করছে যে 800, 2400, 3600। তাহলে এই প্রথম তিনটা সে সহজেই ছেড়ে দিচ্ছে, একটা প্যাটার্ন ফলো করছে, এরপর একটা 25,000-এ চলে গেছে। তাহলে বুঝতে পারো যে এই তিনটা ছাড়ার পরে তার অষ্টক পূরণ হয়ে গেছে। এই তিনটা ছাড়ার পরে অষ্টক পূরণ হয়ে গেছে মানে কি? এই তিনটা বহিস্থ শক্তি স্তরে ছিল, বাকি দুইটা তার নিচের শক্তি স্তরে ছিল, অর্থাৎ তার বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন ছিল কয়টা? 3টা। এই হচ্ছে আমাদের আনসার। ইজি পিজি প্রশ্ন। ওকে, তারপরে দেখো এইটা, আমি একটু প্রশ্নটা পড়ি। দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আয়োনাইজেশন এনথালপিস অফ এ মেটাল আর 496 অ্যান্ড 4560। মানে কোন একটা মৌলের প্রথম এবং দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান যথাক্রমে 496 এবং হইতেছে 4560। ওকে, ভালো কথা, আমাকে এটা দেওয়া আছে। আমাকে বলছে যে আচ্ছা তাহলে বলো তো পরমাণু কোনটা? মানে ওই যেহেতু প্রথমটা এবং দ্বিতীয়টা দেওয়া আছে, তাহলে পরমাণু কোনটা? পরমাণু হইতেছে সোডিয়াম না? দেখো ওই মান কিন্তু তোমাদের মুখস্থ। সো পরমাণু হচ্ছে সোডিয়াম। তারপর আমাকে জিজ্ঞেস করছে হাউ মেনি মোলস অফ HCl অ্যান্ড সালফিউরিক অ্যাসিড
হাউ মেনি মোলস অফ, তাহলে প্রথম যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আমাকে দেওয়া আছে শুধুমাত্র ওই ধাতুটাকে চেনার জন্য, আর কিছু না। প্রথম সেন্টেন্সের আর কোনো মাহাত্ম নাই। হাউ মেনি মোলস অফ HCl অ্যান্ড সালফিউরিক অ্যাসিড রেসপেক্টিভলি উইল বি নিডেড, মানে কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের দরকার এবং কত মোল সালফিউরিক অ্যাসিড দরকার টু রিঅ্যাক্ট কমপ্লিটলি উইথ 1 মোল অফ দ্যাট মেটাল হাইড্রোক্সাইড। অফ দ্যাট মেটাল হাইড্রোক্সাইড মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। সো প্রশ্ন হচ্ছে, ওই যে প্রথমে যে ধাতুটা দেওয়া ছিল সেই ধাতুর হাইড্রোক্সাইড, তার মানে সেই ধাতুর হাইড্রোক্সাইড মানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত মোল HCl দরকার আর কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার, এই সালফিউরিক অ্যাসিড দরকার। তাহলে আমাকে বলছে যে ভাই একটা পরমাণুর নাম বলে দিলাম তোমারে, যে পরমাণুর প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি আমি দিচ্ছি। তারপরে সেই পরমাণু তুমি সিলেক্ট করলা সোডিয়াম, সেই সোডিয়ামের হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত মোল HCl লাগে, কত মোল সালফিউরিক অ্যাসিড লাগে। তাহলে চলো দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমিত করতে HCl লাগে কত? এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড, এখানে তৈরি করে পানি। তাহলে এখানে 1 মোল HCl লাগে। ওকে, তাহলে এটা আমার উত্তর না। HCl এর 1 মোল লাগে। এখন আমারে দেখতে হবে যে কত মোল সালফিউরিক অ্যাসিড লাগে। চলো দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইড রে যদি তুমি বিক্রিয়া করো, এই প্রশ্নগুলো আসলে ইন্ডিয়াতে আসছিল তো, ওদের ইংলিশে প্রশ্ন আসে। আচ্ছা, আমাকে সামান্তা বললো সোডিয়াম কিভাবে হলো বুঝলেন? ওই যে আয়নীকরণ শক্তির মান থেকে বুঝছি। আয়নীকরণ শক্তি সোডিয়ামের মান প্রথম দ্বিতীয়টা মুখস্থ করতে বলছে না? সেগুলো যেই আইআইটিতে আসা প্রশ্ন, আমি যেভাবে আসছে এভাবেই তোমাদেরকে নিয়ে আসছি। তোমাদের ইংলিশে হবে না, তোমাদের প্রশ্ন বাংলায় হবে। কোনো দেশি কোয়েশ্চেন নাই, দেশি প্রশ্নে এত ট্রিকি প্রশ্ন আসে না। তুমি দেখবা তোমার বোর্ড পরীক্ষায় খুব সাদামাটা প্রশ্ন আসে। সাদামাটা গুলো সলভ করালে তুমি আসলে বুঝবা না, মানে জিনিসটা তুমি ফিল করতে পারবা না। তাহলে এখানে কি তৈরি করে? সোডিয়াম সালফেট Na2SO4, আর এখানে তৈরি করে পানি। সমতাকরণ করলে এখানে তোমার 2 দিতে হবে। তাহলে প্রশ্ন হতেছে যে সালফিউরিক অ্যাসিড, আমার এখানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে, কিন্তু আমাকে প্রশ্নে চাইছে হাউ মেনি মোলস অফ HCl এন্ড সালফিউরিক অ্যাসিড। 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত হবে? 2 মোলের সাথে লাগে 1 মোল। তাহলে এখানে 1 মোল হলে এখানে কত? হাফ মোল হইতো না? তাহলে উত্তর হইতেছে 1 এবং হচ্ছে 0.5। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 1 মোল HCl দরকার, আর 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে হাফ মোল সালফিউরিক অ্যাসিড দরকার। ওকে, এবার শোনো, সবাই একটু ঠান্ডা মাথায় শোনো। তোমাদের এই পর্যায়বৃত্তিক ধর্ম, এইটা হচ্ছে আয়নীকরণ শক্তি, আমি জাস্ট একটা শেষ করলাম। আরো 4-5টা ধর্ম আছে। আজকে আর সময় নেই, আজকে আমরা এখানে শেষ করব। কিন্তু কথা হচ্ছে, তোমাদের কালকে শিশির ভাই কিন্তু বন্ধন শুরু করবে, এবং বন্ধনের সাথে আয়নীকরণ, এই যে কি বলে তোমাদের হচ্ছে রাসায়নিক পর্যায়বৃত্তিক ধর্মের কোনো সম্পর্কই নাই। তো কথা হচ্ছে যে, ফ্যাক্ট হচ্ছে যে শিশির তোমাদের জন্য রেগুলার হচ্ছে নিবে, রেগুলার হচ্ছে তোমাদের বন্ধনের ক্লাসগুলো নিবে, আর মাঝে আমি একটা এক্সট্রা ক্লাস নিব। সো তোমরা যেটা করবা, কয়েকটা পেজ ফাঁকা রাখবা, 4টা সারফেস ফাঁকা রাখো। এই 4টা সারফেসে আমি একটা এক্সট্রা ক্লাস মাঝখানে নিয়ে নিব। সেই এক্সট্রা ক্লাসে তোমাদেরকে হচ্ছে যে হচ্ছে আয়নীকরণ শক্তির পরে আরো যে বৈশিষ্ট্যগুলো আছে, ধর্মগুলো আছে, সেইগুলো হইতেছে আমি তোমাদের সলভ করাবো। ওকে, মাথায় রেখে এগুলো। এই যে ইলেকট্রন শক্তি আছে, তড়িৎ ঋণাত্মকতা আছে, অনেক কিছু আছে। সো আমি আজকে শুধু কি শেষ করাইলাম? আয়নীকরণ শক্তি শেষ করাইলাম, ঠিক আছে? আর আগামী ক্লাস থেকে শিশির ভাই ক্লাস নিবে, তোমাদের সেখানে পড়াবে হতেছে রাসায়নিক বন্ধন, খুবই ইন্টারেস্টিং টপিক। কিন্তু আমি তোমাদেরকে একটা এক্সট্রা ক্লাসে তুমি 4টা পেজ ফাঁকা রাখবা, সেখানে হইতেছে আমি তোমাদেরকে এইটার বাকি অংশটুকু পড়াই দেবো, একটা ক্লাসেই হয়ে যাবে। বাট 4টা পেজ ফাঁকা রাখবা। আর যারা হইতেছে তোমরা হচ্ছে ওই যে প্রশ্নগুলো বুঝো নাই, তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, প্রশ্নগুলো বুঝতে পারবা, এমন আহামরি কঠিন কিছু না। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।